আইন বিভাগের সবাইকে স্বাগত। আজ আমরা দিল্লি হাইকোর্টের দারুণ একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি রুলিং নিয়ে কথা বলবো। এই কেস স্টাডি থেকে কন্ট্রাক্ট ড্রাফটিং এবং কপিরাইট লঙ্ঘনের মতো বিষয়গুলোতে চমৎকার কিছু কৌশলগত শিক্ষা পাওয়া যাবে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকের এই ব্রিফিংয়ে আমরা আইর্যাক মেথড ফলো করে এগোব। আমরা পর্যায়ক্রমে মামলার ঘটনা ও পটভূমি, মূল শর্তাবলী বনাম চুক্তিভঙ্গ, ট্রেডমার্কের অপব্যবহার এবং পাসিং অফ, নিষেধাজ্ঞার রায় এবং সবশেষে কৌশলগত চুক্তিভিত্তিক শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রথমে চলুন মামলার ঘটনা আর পটভূমি দিয়ে শুরু করা যাক। এই বিরোধের কেন্দ্রে থাকা আইপি বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ঐতিহাসিক ওজন আসলে কতটুকু সেটা আগে বোঝা দরকার। আপনারা নিশ্চয়ই জানেন 1865 সালে শুরু হওয়া দি পায়োনিয়ার ভারতের অন্যতম প্রাচীন একটি ইংরেজি পত্রিকা। 2004 সালে তারা ভোপাল সংস্করণের জন্য একটা এমওইউ বা সমঝোতা স্মারক সই করে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু গোলমালটা বাধে 2026 সালের ফেব্রুয়ারিতে এসে, যখন চুক্তিটা বাতিল হয়ে যায়। আর এর ঠিক 3 মাসের মাথায় মে মাসে চলে আসে কোর্টের নিষেধাজ্ঞা। এত পুরনো একটা ব্র্যান্ড আর এত দ্রুত আইনি অ্যাকশন, বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল। এবার আসা যাক মূল শর্তাবলী এবং চুক্তিভঙ্গের বিষয়ে। এখানে অথরাইজড বা অনুমোদিত কাজের সাথে আনঅথরাইজড কাজগুলোর পার্থক্য একদম পরিষ্কার। 2004 সালের এমওইউ অনুযায়ী বিবাদী পক্ষে সুস্পষ্ট অনুমতি ছিল। তারা নির্দিষ্ট রয়্যালটি দেওয়ার বিনিময়ে পত্রিকাটির ভোপাল সংস্করণ প্রকাশ করতে পারত। একদম ফেয়ার ডিল, তাই না? কিন্তু সমস্যা হলো 2026 সালের ফেব্রুয়ারিতে চুক্তি বাতিলের পরেও তারা পত্রিকা ছাপানো চালিয়ে যায়। শুধু তাই নয়, তারা দেখতে প্রায় একই রকম একটা লোগো বা মার্ক ব্যবহার করতে থাকে। মূল পত্রিকার কন্টেন্ট হুবহু কপি পেস্ট করে আর ওই নাম ভাঙিয়েই বিজ্ঞাপনও সংগ্রহ করতে থাকে। জাস্ট চিন্তা করুন, কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেও এ ধরনের কাজ করা কতটা বেআইনি। এখানে ল ফার্ম খুরানা অ্যান্ড খুরানার সিনিয়র অ্যাসোসিয়েট রাশি গাহলতের একটা চমৎকার উক্তি আছে। তিনি বলেছেন, কাগজে কলমে চুক্তি শেষ করাই যথেষ্ট নয়, এটিকে নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের মতো ভাবুন। সত্যিই তো, সাবস্ক্রিপশন শেষ হওয়ার পর আপনি তো আর মুভি দেখা চালিয়ে যেতে পারেন না, তাই না? আইপি রাইটসের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এমনই। পেপারে চুক্তি শেষ হওয়ার সাথে সাথেই ফাংশনাল রাইটসগুলো যে তাৎক্ষণিকভাবে বন্ধ করাটা কতটা জরুরি, এই উপমাটা সেটাই একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে এই অননুমোদিত কাজগুলো ট্রেডমার্কের অপব্যবহার এবং পাসিং অফের মতো আইনি লঙ্ঘনে কিভাবে রূপ নেয়, চলুন সেটা দেখা যাক। আমরা যারা ল স্টুডেন্ট, তারা পাসিং অফ টার্মটার সাথে বেশ ভালোভাবেই পরিচিত। সহজ কথায় এটা এমন একটা টর্ট বা দেওয়ানি অপরাধ যেখানে এক পক্ষ নিজেদের জিনিসকে অন্যের বলে চালিয়ে দেয় যাতে কাস্টমাররা বিভ্রান্ত হয়। এক্ষেত্রে আদালত কিন্তু পাসিং অফের প্রাইমা ফেসি বা প্রাথমিক প্রমাণ পেয়েছিলেন। বিবাদী যখন মূল পত্রিকার কাছাকাছি ডিজাইনের নাম ব্যবহার করছিল, তখন পাঠকরা বিভ্রান্ত হচ্ছিলেন, আর এর মাধ্যমে তারা মূলত দ্য পায়োনিয়ারের এত বছরের জমানো সুনামটাকে অবৈধভাবে ক্যাশ করার চেষ্টা করছিল। রাশি গালদাওতের আরেকটা দারুণ অবজারভেশন খেয়াল করুন। সংবাদ বা ফ্যাক্টস কিন্তু সবার জন্য উন্মুক্ত, এখানে কারো মনোপলি নেই। কিন্তু সেই সংবাদ তাকে আপনি কিভাবে উপস্থাপন করছেন, সেটার লেআউট, হেডলাইন বা স্ট্রাকচার, এগুলো কিন্তু সরাসরি কপিরাইট আইন দ্বারা প্রোটেক্টেড। বিবাদী যখন হুবহু কন্টেন্ট প্রকাশ করছিল, তখন তারা শুধু ট্রেডমার্ক নয়, কপিরাইটও ভায়োলেট করছিল। ল স্টুডেন্ট হিসাবে আমাদের এই সূক্ষ্ম পার্থক্যটা মাথায় রাখা খুব জরুরি। এই পর্যায়ে আমরা দেখব আদালত এই সুস্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন। নিষেধাজ্ঞার রায় নিয়ে আলোচনা করা যাক। দিল্লি হাইকোর্ট এখানে কালক্ষেপণ না করে সরাসরি এক্স পার্টে অ্যাড ইন্টারিম ইনজাংশন বা একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। এর মানে হল আদালত বিবাদীর নোটিশ বা জবাবের জন্য অপেক্ষা করেননি। কেন? কারণ ড্যামেজ তখনও কন্টিনিউ হচ্ছিল। আদালত কঠোরভাবে নির্দেশ দেন যে বিবাদী দ্য পায়োনিয়ার ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে না, কোনো আর্টিকেল ছাপাতে পারবে না, এমনকি তাদের নামে কোনো বিজ্ঞাপনও নিতে পারবে না। আসন্ন কমার্শিয়াল ক্ষতি ঠেকাতে এটা ছিল দুর্দান্ত একটা আইনি পদক্ষেপ। আইপি ভায়োলেশনের ক্ষেত্রে টাইমিং ইজ এভরিথিং। আপনি যদি ব্যবস্থা নিতে দেরি করেন, তবে প্রতিদিনের বিলম্ব আপনার আইনি অবস্থানকে শুধু দুর্বলই করবে না, আপনার কমার্শিয়াল ড্যামেজও বহুগুণে বাড়িয়ে দেবে। তাই এ ধরনের পরিস্থিতিতে সুইফট অ্যাকশন বা দ্রুত ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।
সবশেষে আদালত কক্ষ থেকে চলুন আবার আমাদের কন্ট্রাক্ট ড্রাফটিং টেবিলে ফিরে যাই। এই মামলা থেকে আমরা কৌশলগত কি শিক্ষা নিতে পারি? আজকালকার দিনে একটা ঢিলে ঢালা চুক্তি দিয়ে কিন্তু একদমই কাজ হবে না। আপনি যখন একটা এক্সিট ক্লজ বা চুক্তি অবস্থানের শর্ত ড্রাফট করবেন, সেটা হতে হবে একেবারে নিশ্চিদ্র। চুক্তি শেষের পর পত্রিকার ইমপ্রিন্ট কি হবে, ঠিক কত ঘন্টার মধ্যে পাবলিকেশন বন্ধ করতে হবে, নিয়ম ভাঙলে পেনাল্টি কি হবে, এগুলো একদম স্পেসিফিক হতে হবে। আর হ্যাঁ, শুধু চুক্তি শেষ করলেই হবে না, মার্কেটে কোনো ব্র্যান্ডিং রয়ে গেল কি না সেটা অ্যাক্টিভলি মনিটর করাটাও ম্যান্ডেটরি। একটা স্ট্রং আইপি চুক্তিতে এই বিষয়গুলো থাকাটা এখন একেবারে মাস্ট। আজকের এই আইনি বিশ্লেষণ আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। ভেবে দেখুন তো, ডিজিটাল মিডিয়ার এই যুগে যেখানে একটা কন্টেন্ট ইন্টারনেটে শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়, সেখানে আমাদের পুরনো আমলের চুক্তির প্যাটার্ন কি আসলেই কাজে আসবে? চুক্তি বাতিলের ঠিক পরের মুহূর্ত থেকেই ক্লায়েন্টের আইপিকে সুরক্ষিত রাখতে হলে আমাদের কন্ট্রাক্ট মেকানিজমগুলো কিভাবে আপডেট করা উচিত, ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। আশা করি এই রিয়েল লাইফ কেস স্টাডিটা আপনাদের ড্রাফটিং স্কিলকে আরও শানিত